মুখ তুলে একবার মাকে দেখে নিল পরি, তারপর আবার খাওয়ায় ব্যস্ত হয়ে বলল, দুপুরে কিছু খাই নাই, তাই খিদা লাগছে। তোরে কতবার কইছি এইরকম ভাবে খাইতে বইবি না, ওড়না ঠিক কর তাড়াতাড়ি। মায়ের কড়া চাহনিতে পরি ওড়না তুলে গলায় ঝুলায়, তারপর ঘপা ঘপ খেতে খেতে বলে, আমার ঘর খালি হয়েছে নাকি? হেরা গেছে? মালা গম্ভীর কণ্ঠে বলল, গেছে, তুই তো আর থাকতে দিবি না। কিছু একটা ভেবে পরির খাওয়া হঠাৎ থেমে গেল। চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সোনা আপার ঘরে থাকতে দিছেন? তোর সোনা রূপা আপার ঘরে থাকতে দেই নেই, এখন খা জন্মের মতো, পেট না ভরলে আমারে খা। মালার আগে ফুসফুস করতে করতে চলে গেলেন। পরি তা দেখে হাসলো, দরজার দিকে উকি দিয়ে মায়ের যাওয়া নিশ্চিন্ত করে গায়ের ওড়নাটা আবার ফেলে দিল সে। শান্তি মতো বসে ভাত খেতে না পারলে পেট ভরে না পরি। নাইমরা ফিরল সন্ধ্যার পরপরই, এসেই যে যার মতো ঘরে চলে গেল। সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাতে জোরে বৃষ্টি নামবে বোধ হয়। রুমিদের ঘর আলাদা করে দেওয়া হয়েছে। পরির যে মেজাজ, তাতে ওদের মন সায় দিল না দ্বিতীয়বার ওই ঘরে পা ফেলার। একটু রাত করেই বাড়িতে ফিরল আফতাবউদ্দিন। প্রায় 3 দিন পরে বাড়িতে এসেছেন তিনি, সাথে ওনার ছোট ভাই আখির উদ্দিনও এসেছেন। তবে সে অন্দরমহলে ঢুকতে পারলেন না, কারণ আফতাব ছাড়া অন্দরমহলে কোনো পুরুষ প্রবেশ নিষিদ্ধ। এই প্রথা শুধু পরীর জন্য নয়, এটা ছিল পরীর মা মালার জন্য। আফতাব যেদিন মালাকে বিয়ে করে ঘরে তোলেন, সেই দিনই সবাই মিলে নববধূকে দেখার জন্য আসে। মালাকে দেখে সবাই সেদিন হা হয়ে গিয়েছিল। অন্যান্য পুরুষেরা কুনজর দিচ্ছিল মালার উপর। সুন্দরের দিকে সব মানুষের নজর আটকে যায়, কিন্তু সবাই সুন্দর নজরে তাকাতে পারে না, কারো নজরে নিকৃষ্টতা মেশানো থাকে। তবে মালার দিকে সর্বপ্রথম নোংরা নজরে দেখে আফতাবের ভাই আখির। সেটা কয়েকদিনের মাথায় ঠিকই বুঝতে পেরেছিল আফতাব, সেই জন্য মহিলা অন্দরমহলে তিনি ব্যতীত অন্য পুরুষে ঢোকা নিষেধ করে দিয়েছিল আফতাব। পরে যখন ওনার 3 মেয়ের দিকে তাকান, একই ভাবনা আসে ওনার মাথায়, কেননা মালা একটি নয়, 3টা পরি জন্ম দিয়েছে। ছেলেদের বদনজর আর মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন আফতাব। যেই মালার জন্য এত কিছু করলো, আর সেই মালাকে ফেলেই আরেকজনকে বিয়ে কেন করে ঘরে তুললো আফতাবউদ্দিন, সেটাই বুঝতে পারে না পরি। বেশি ভালোবাসায় মরিচা ধরে, নষ্ট করে দেয় সেই ভালোবাসা। এই ভেবেই পরির মনে আগুন জ্বলে সবসময়। শুধু পরি কেন, এজন্য সোনালি আর রূপালিও বাবাকে অপছন্দ করে, তবে তা প্রকাশ করে না কেউই। কাজ শেষে আফতাব আসতেই তার 2 বিবি এগিয়ে গেলেন। জেসমিন হাত মুখ ধোয়ার পানি এগিয়ে দিলেন, আর মালা গেলেন খাবার আনতে। তিমির নিশাকালে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে আছে চারদিকে। বৃষ্টির শব্দ আর ব্যাঙের ডাক ভেসে আসছে। গুমট ভাবটা এতে কাটছে কিছুটা, কিন্তু এই সময়টাতেই যেন চারদিকে ভয় ছড়িয়ে পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তাণ্ডব যেন বাড়ছে বই কমছে না। কালকে সকালে না জানি কতটা পানি বাড়ে, এই জন্য ঘুম আসছে না মালার। পাশেই জুম্মান বেয়ে ঘরে ঘুমাচ্ছে। আফতাব আজকে জেসমিনের ঘরে ঘুমিয়েছে, তাই জুম্মান আজকে বড় মায়ের সাথে ঘুমাচ্ছে। মালা অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করলো, চোখটা সবে লেগে এসেছে, অমনি কারো গলার আওয়াজে ঘুম ভেঙে গেল। তড়িঘড়ি করে মালা বাইরে এসে বোঝার চেষ্টা করলো যে কে এমনভাবে চিল্লাচ্ছে। তবে বাইরে এসে বুঝতে পারলো এটা কুসুমের গলা। নিচতলার বারান্দায় সে এদিক ওদিক হারিকেন নিয়ে দৌড়াচ্ছে আর জোরে জোরে বলছে, ক্যাডা কই আসো গো, ঘরে চোর আইছে চোর। মালা ভীত হয়ে দৌড়ে এলো নিচতলায়। ততক্ষণে জেসমিন ও আফতাব বের হয়ে এসেছেন। কুসুমের গলার স্বরে সবার আগে পালকের ঘুম ভাঙলো। রুমি আর মিষ্টিকেও ডেকে তুললো। ঘটনা জানতে ওরা ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। ওখান থেকে নিচতলার উঠোন স্পষ্ট, তবে অন্ধকারে এখন কিছুই দেখা যাচ্ছে না। আফতাব এগিয়ে এসে বললেন, কি হয়েছে কুসুম? কুসুম হাঁপাতে হাঁপাতে বলল, কর্তা বাবু, ঘরে চোর আইছে গো, চোর। মালা ঘুমটা টেনে এগিয়ে এসে বললেন, কস কি কি চুরি করছে? কুসুম হালকা হেসে বলল, পরিয়াপা থাকতে চুরি করবো কেমনে, বেডারে মাইরা ভর্তা বানায় দিছে। মালার চোখ কপালে, অন্ধকারের মধ্যে পরীকে খুঁজতে লাগলো। কুসুম ছাতা মালার দিকে এগিয়ে দিয়ে বলল, ওই যে উঠানে পরিয়াপা, এতক্ষণে বেডারে বাইন্ধা ফালাইছে। বলেই মুখে হাত দিয়ে হাসলো কুসুম। হারিকেন হাতে নিয়ে ছাতা মাথায় দিয়ে আফতাব আর মালা এগিয়ে গেল উঠোনের কোণে। বড় পেয়ারা গাছের সাথে লোকটার হাত দুটো বাঁধছিল পরি। লোকটার পুরো মুখে গামছা পেঁচানো, এতে চেহারা দেখা যাচ্ছে না। পরি আর লোকটা সম্পূর্ণ ভেজে গেছে। মোটা লাঠিটা নিয়ে উঠে দাঁড়ালো পরি। আফতাবের দিকে তাকিয়ে বলল, চোর ধরা শেষ, আর আপনি অহনাইলেন? যাকগে, কাইল ওর বিচার কইরেন, আজ রাত ভর এখানে বৃষ্টিতে ভিজুক। আফতাব গোমরা মুখে তাকালেন পরির দিকে। অনেক কিছুই বলতে চাইছে, কিন্তু তিনি রাত বেশি হয় আর কোনো কথা বাড়ালেন না। পরীকে ঘরে যেতে বললেন। উপরে দাঁড়িয়ে সবই শুনলেন মিষ্টি, রুমি ও পালক। এখন ওরা ভয় পাচ্ছে খুব, যদি নাইম, শেখর বা আসিফের মধ্যে কেউ একজন হয়। ভাবতেই গলা শুকিয়ে এসেছে 3 জনের। পালক ভয় মিশ্রিত কণ্ঠে বলে, কোন চোর ধরছে পরি? নাইম তো বলছিল আজকে পরীকে দেখতে অন্দরমহলে আসবে, তাহলে ওরা পরীর হাতে ধরা পড়ে গেল।
রুমি নখ কামড়াতে কামড়াতে বলল, এই মেয়েটা তো খুব ভয়ানক রে। অন্ধকারও ওকে কাবু করতে পারে না, বরং অন্ধকার ওকে দেখে কাবু হয়। না হলে এই অন্ধকারে কি করে ও একটা মানুষকে মারতে পারে? এবার মিষ্টিও ভয় পেল খানিকটা। কোনো বিপদ হবে না তো? তখনই পরীকে আসতে দেখা গেল। তবে হারিকেনের আলোয় পরীর হাতের লাঠির মাথায় রক্ত দেখলো ওরা। এতে ওদের ভয় আরও বেড়ে গেল। পরী ওদের দিকে তাকিয়ে বলল, আপনারা ভয় পাবেন না। পরী থাকতে অন্দরমহলের কোনো মাইয়ার গায়ে কেউ হাত দিতে পারে নাই, আর পারবেও না কোনোদিন। আপনারা এখন ঘুমাইতে যান, কাল বিচার হবে, তখন সব দেখতে পারবেন। বলেই পরী চলে গেল। কিন্তু ওদের ঘুম কি আদৌ আসবে? বড়সড় একটা চিন্তা ওদের মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো মতে নাইম বা শেখর যদি হয়, তাহলে ওদের মান সম্মান সব শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জান্নাত রহমান আপনাদেরকে পরিজান গল্পের 5তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা হচ্ছে ইশিতা রহমান সানজিদা, কণ্ঠে জান্নাত রহমান। আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।